আজ আপনারা কিশোরী এবং বিভূতির সাথে ঠাকুরমশাইয়ের মুখ থেকে শুনতে চলেছেন এক ভয়ানক অপশক্তির কাহিনী। হঠাৎ করে কি কারণে ময়নাপুর গ্রামের বুকে শুরু হলো এক ভয়ঙ্কর মহামারীর পেছনে লুকিয়ে আছে কি কারণ? ছলনাময়ী আসলে কে? সে কি ছলনা করেছিল ময়নাপুরের গ্রামের নিরীহ মানুষদের সাথে? কিভাবে তারানাথ তান্ত্রিক রক্ষা করবেন সমস্ত গ্রামের মানুষদের? এই সমস্ত প্রশ্নের উত্তর শুনতে হলে আপনাদের মন দিয়ে শুনতে হবে আমাদের আজকের এই বিশেষ নিবেদন, লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন ছলনাময়ীর ছলনা। এই গল্পটি তাহলে এবার শুরু করা যাক। শুরু হতে চলেছে আমাদের আজকের নিবেদন, ছলনাময়ীর ছলনা। চলো হে ভায়া বিভূতি, একটু তাড়াতাড়ি পা চালাও দেখি, এখন অনেক দূরে। এই হলো কিশোরীর এক বড় দোষ। তার শরীরে ধৈর্য শক্তি বলে কোনো জিনিসই হয়তো ঈশ্বর দেননি। ছেলেটার শরীরে এতটুকু ধৈর্য নেই দেখে ভীষণ অবাক হয়ে যাই। আমি আর কিশোরী সন্ধ্যের সময় দুখানি ছাতা নিয়ে বের হয়েছি ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু পথে বের হতেই কিশোরী এমন তাড়াহুড়ো শুরু করলো যে আমরা হেঁটে নয়, যদি এক প্রকার দৌড়ে যেতে পারি তাহলে হয়তো সে বেশি খুশি হয়। আমার সেই সময় খুব বিরক্ত লাগলো বটে, তবে সে কথা আর প্রকাশ করলাম না। যাওয়ার সময় 5 মাথার মোড় থেকে 20 পয়সার বিনিময়ে আমরা কিনে নিলাম একটা পাসিং শোয়ের প্যাকেট। কারণ আমরা উভয়েই জানি এই সিগারেট ছাড়া ঠাকুরমশাইয়ের গল্প একেবারেই বলে উঠতে পারেন না। আর আমাদের তার বাড়ি যাওয়ার পেছনে মূল উদ্দেশ্যই হলো ঠাকুরমশাইয়ের কাছ থেকে তার অতীত জীবনে ঘটা বিভিন্ন কাহিনীর কথা শোনা। সেই সমস্ত ঘটনা শুনতে যতই অবিশ্বাস্য অযৌক্তিক মনে হোক না কেন, সেই সকল গল্প শুনতে আমাদের ভীষণই ভালো লাগে। আসলে ঠাকুরমশাইয়ের মধ্যে গল্প বলার একটা আলাদাই মাধুর্য রয়েছে। তিনি এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ সেই সমস্ত কাহিনীর বর্ণনা করেন যাতে আমাদের মনে হয় আমরা যেন 2 চোখ বন্ধ করে সেই সমস্ত দৃশ্য উপলব্ধি করতে পারছি। এ কথা জোর দিয়ে অনায়াসে বলতে পারি যে বা যারা ঠাকুরমশাইয়ের গল্প শোনার উদ্দেশ্যে একবার বসবে তারা কিছুতেই আর আসর থেকে উঠতে পারবে না। আমরা 2 বন্ধু নিজেদের মধ্যে নানান বিষয় নিয়ে কথাবার্তা বলতে বলতে এসে উপস্থিত হলাম ঠাকুরমশাইয়ের সদর দরজার সামনে। কিশোরী বন্ধ সদর দরজার কড়া নেড়ে উচ্চ কণ্ঠে বলল, ঠাকুরমশাই, বলি ঠাকুরমশাই বাড়ি আছেন নাকি? আমি কিশোরী, এই আমরা এসেছি, দয়া করে একটিবার সদরের দরজাটা খুলুন না। আরে কাকা বাবুর আছে, আসুন আসুন, ভেতরে ঢুকে আসুন। আকাশ জুড়ে যা মেঘ করেছে, তাতে কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামবে বোধ হয়। বাইরে দাঁড়িয়ে থাকবেন না আপনারা, ভেতরে আসুন, ভেতরে আসুন। ঠাকুরমশাইয়ের গৃহের সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো তার ছোট্ট ফুটফুটে বাচ্চা চারি। নিষ্পাপ অকৃত্রিম হাসি হেসে মেয়েটা আমাদের উদ্দেশ্যে বলল কথাগুলো। আমরা চারির কথা শুনে ঘরের অভ্যন্তরে ঢুকে আসতেই সে পুনরায় সদর দরজার আগল তুলে দিয়ে পা বাড়ালো রান্নাশালার দিকে। আমি আর কিশোরী দাওয়ার নিচে উঠোনের একপাশে জুতো জোড়া খুলে রেখে ওপরে উঠে এলাম। তারপর দাওয়ায় রাখা তক্তাপোষে এসে বসলাম। চারি আমাদের উদ্দেশ্যে রান্নাঘরের ভেতর থেকেই উচ্চকণ্ঠে বলল, কাকা বাবু, আপনারা বসুন, আমি আপনাদের জন্য 2 পেয়ালা গরম গরম চা আর বেশ কিছুটা মুড়ি মাখা বানিয়ে নিয়ে যাচ্ছি। ঘরের ভেতর থেকে এবার বেরিয়ে এলেন তারানাথ তান্ত্রিক। তিনি আমাদের দেখে অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, আরে বাহ, এই কিশোরীরা এসেছে দেখছি যে, তবে ভালোই করেছো। কয়েকদিন এইদিকে একেবারেই আসুনি, আজ বরং একটু জমিয়েই আড্ডা দেওয়া যাবে, কি বলো হে? হ্যাঁ, সেই জন্যই তো ঠাকুরমশাই, একটা ছুটি পাওয়া মাত্রই আপনার বাড়িতে দৌড়ে এলাম। যাগিয়ে আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন।
আরে বসছি বসছি, তোমরা তো উত্তেজিত হয়ে পড়ো না। তা তোমাদের খবর বলো, সব কিছু কুশল মঙ্গল তো? আগে হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের সবই কুশল। তা আপনি ভালো তো? হ্যাঁ কিশোরী, পরমেশ্বরের কৃপায় আমিও দিব্যি রয়েছি। ঠাকুরমশাই এসে এবার বসলেন তক্তাপোষের সামনে আমাদের ঠিক মুখোমুখি। আমি কিশোরীকে ইশারায় ঠাকুরমশাইয়ের জন্য কিনে আনা পাসিং শোয়ের প্যাকেটখানা বের করে দিতে বললাম। কিশোরী সিগারেটের প্যাকেটখানা বের করতেই ঠাকুরমশাইয়ের ঠোঁটের কোণে এক সূক্ষ্ম হাসির উদয় হলো। আজ আর তিনি বিন্দু মাত্র কোনো আপত্তি না করে সিগারেটের প্যাকেটখানা নিয়ে তার খাপ খুলে একটা সিগারেট বের করে তাতে আগুন ধরালেন। রুনুঝুনু শব্দে নূপুর বাজিয়ে চারি রান্নাঘরের ভিতর থেকে আমাদের জন্য নিয়ে এলো গরম গরম 3 পেয়ালা চা আর একটি বেশ বড় পাত্র করে অনেকটা মুড়ি। এতক্ষণ ধরে আকাশ পুরোপুরি কালো হয়ে রয়েছিল। মেঘে এবার শুরু হলো ঝমঝম করে বৃষ্টি, আর তার সঙ্গে সনসনে ঝোড়ো হাওয়া। 1 পেয়ালা চা আমি ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে একটা দিলাম কিশোরীকে এবং একটা নিলাম নিজে। চায়ের উষ্ণ পেয়ালায় কিঞ্চিত ফুঁ দিয়ে তাতে ঠোঁট ছোঁয়ালাম। ঠাকুরমশাই মাঝে মধ্যেই সিগারেটের মধ্যে জমতে থাকা ছাই ঝেড়ে ফেলছিলেন ছাইদানি হিসেবে ব্যবহৃত আধ ভাঙা নারকেলের মালার মধ্যে। তার সিগারেট খাওয়া সমাপ্ত হলে কিশোরী ঠাকুরমশাইকে গল্প শোনানোর জন্য অনুরোধ করতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই তিনি তার মনের ভাব বুঝতে পেরে বললেন, কি হে কিশোরী, এবার তোমাদের একখানি বেশ ভালো কাহিনী বলে শোনাতে হবে, কি তাই তো? তা বলে ফেলো, আজ তোমরা ঠিক কি ধরনের কাহিনী শুনতে চাও আমার কাছ থেকে? ঠাকুরমশাইয়ের এই কথা শুনে আমি এবং কিশোরী একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করলাম। আমাদের যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে ঠাকুরমশাই আজ নিজে থেকে গল্প শোনানোর কথা বলেছেন। এরকম ঘটনা খুব একটা ঘটে না বললেই চলে। এই খানিকটা ওই মেঘ না চাইতেই জল পাওয়ার মতন বিষয়। কিশোরী ঠাকুরমশাইয়ের প্রশ্নের জবাবে দ্রুত বলল, আজ এরকম একটা বৃষ্টি ভেজা ঠান্ডা পরিবেশে আলো অন্ধকারে একখানা ভালো গা ছমছমে গল্প হলে কিন্তু জমে যাবে ঠাকুরমশাই। কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাই এবার অদ্ভুত শূন্য দৃষ্টিতে নিষ্ফলকভাবে তাকিয়ে রইলেন বাইরের বৃষ্টি ভেজা পরিবেশের দিকে। এভাবেই বেশ কিছুটা সময় ভাবনা চিন্তা করে তিনি তার অতীতের স্মৃতির অতল থেকে তুলে আনলেন এক হাড় হিম করা আখ্যান। ঠাকুরমশাই গল্প বলা আরম্ভ করতে চলেছেন তা বুঝে আমি এবং কিশোরী একটু গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। আমাদের চা খাওয়া হয়ে গেলে খালি পেয়ালাগুলো নিচে নামিয়ে রাখলাম। ঠাকুরমশাই বলতে আরম্ভ করলেন তার আজকের কাহিনী। সেবার আমি হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছেছিলাম ময়নাপুর নামের এক গ্রামে। ময়নাপুর আকারে বিশাল বড় একটি গ্রাম, তবে সেই গ্রামের মধ্যে জনবসতি খুব একটা নেই বললেই চলে। কেমন যেন খাপ ছাড়া দূরে দূরে অবস্থিত সেখানকার ঘর বাড়ি। গোটা জায়গাটার মধ্যেই আশ্চর্যজনকভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু গাছপালা, সেগুলো বড়ই কম। জমির আল ধরে হাঁটতে হাঁটতে আমি লক্ষ্য করে দেখলাম সেখানকার মাঠ ঘাট পুরো জনশূন্য। মাঠের অবস্থা দেখে যেটুকু বুঝতে পারলাম তাতে ওই সকল জমি যে দীর্ঘদিন ধরে চাষের অযোগ্য হয়ে পড়ে রয়েছে তা অনুমান করতে খুব বিশেষ একটা বেগ পেতে হলো না। চড়া রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। মাথার উপরে কয়েকটা শকুন এক নাগারে পাক খাচ্ছিল ক্রমাগত। আমি বুঝতে পারলাম আশেপাশে নিশ্চয়ই কোনো বাগান রয়েছে। যা ভেবেছিলাম ঠিক তাই হলো। আরও কিছুটা এগোতেই দেখলাম একটা গাছতলায় পড়ে থাকা কোনো পশুর মৃতদেহকে কেন্দ্র করে এক ঝাঁক শকুন নেমে এসেছে, আর অল্প কিছু সংখ্যক মুখে মাংসের টুকরো নিয়ে উঠছে আকাশের মধ্যে।
আমার শরীরটা কেমন যেন ক্লান্ত লাগলো। বুঝতে পারলাম অনেকটা পথ একটানা হেঁটে এসেছি, এবার তাই একটু বিশ্রাম না নিলে একেবারেই চলছে না। এই ভেবে পার্শ্ববর্তী বিশাল বড় টলটলে জলে পরিপূর্ণ এক দিঘির ঘাটে নেমে হাতে মুখে ঠান্ডা জলে ছিটে দিয়ে একটা মস্ত বড় পাকুর গাছের নিচে এসে একটু আরাম করে বসলাম। গাছের ঠান্ডা ছায়ায় আমার দুই চোখের পাতা যেন একটু একটু করে ভারী হতে শুরু করলো। কাঁধে ঝোলাটা মাটিতে নামিয়ে রেখে ঝোলার মধ্যে মাথা গুঁজে আমি শরীরটা মেলে দিলাম। এক পরম শান্তির ঘুম নেমে এলো দু চোখের পাতা জুড়ে। তুমি কে গো, এরকমভাবে খোলা মাঠের মধ্যে এই গাছের তলায় ঘুমাচ্ছ যে? জানো না, এইভাবে এইখানে খোলা আকাশের নিচে ঘুমোতে নেই। আমাদের গ্রামে যে মড়ক লেগেছে গো। তুমি তো বাইরের মানুষ, এখান থেকে চলে যাও, না হলে আমাদের মতো তুমিও শেষ হয়ে যাবে। ঘুম ভাঙতেই আমি দেখলাম আমার সামনে সরু মেঠো রাস্তা ধরে হেঁটে যাচ্ছে একটা ছোট্ট বাচ্চা ছেলে। সে আমাকে দেখতে পেয়ে আমার উদ্দেশ্যে বলল কথাগুলো। তার কথা শুনে আমার ঘুমের রেশ ততক্ষণে পুরোপুরিভাবেই কেটে গিয়েছে। আমি ইশারায় সেই ছেলেটিকে নিজের কাছে ডাকতেই সে খানিকটা ইতস্তত করে অবশেষে এগিয়ে এলো আমার দিকে। আমি এবার তার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, কি নাম বাবা তোমার? তোমার কি এই গ্রামেই ঘর? আমার নাম পটলা। হ্যাঁ, আমি এই গ্রামেরই ছেলে। কিন্তু তুমি কে? তোমাকে তো এই গ্রামের মানুষ বলে মনে হচ্ছে না। আগে কখনো দেখেছি বলেও তো মনে পড়ছে না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই ধরেছ, আমি এই গ্রামের মানুষ নই। আমার নাম তারানাথ চক্রবর্তী, একজন ভবঘুরে গোছের মানুষ বলতে পারো। নানান জায়গায় নানান দিকে ঘুরে বেড়ানোই আমার কাজ। আজ যেমন হাঁটতে হাঁটতে তোমাদের এই গ্রামে এসে উপস্থিত হয়েছি। তুমি যদি নিজের ভালো চাও, নিজের প্রাণ বাঁচাতে চাও, তাহলে এক্ষুনি এক্ষুনি এই গ্রাম ত্যাগ করে চলে যাও। কেন পটলা, হঠাৎ করে তুমি এরকম কথা বলছো কেন? কারণ আমাদের গ্রামে বর্তমান খুব দুরবস্থা চলছে। আমাদের গায়ে নেমে এসেছে এক ভয়ানক মর্মান্তিক মহামারী। সকলে ভেদভূমি করে মারা যাচ্ছে। সেই জন্যই তোমার ভালো চেয়ে বলছি, তুমি তো নতুন এই গায়ে, এখানে থাকার তোমার কোনো প্রয়োজন নেই। তুমি অন্য কোনো গ্রামে চলে যাও। আমাদের গ্রামেরই সব মানুষ ইতিমধ্যে চলে গিয়েছে। যে যার মতো নিজেদের ঘরবাড়ি ছেড়ে কেবলমাত্র আমাদের মতো কিছু হতভাগ্য লোক, নিরুপায় হয়ে, যাদের অন্য কোনো উপায় নেই, তারা কেবল এখানে রয়ে গিয়েছে। না হলে এই শ্মশানপুরী ছেড়ে কবে আমরা চলে যেতাম। সে কি পটলা, এই তুমি কি কথা বলছো? তোমাদের গ্রামে এরকম মহামারী সৃষ্টি হয়েছে? তোমাদের গাঁয়ের কম বেশি সকলেই যখন চলে গিয়েছে অন্যত্র, তাহলে তুমি যাওনি কেন? ওই যে তোমাকে বললাম, যাইনি নিরুপায় হয়ে। ঘরে আমার অসুস্থ বিধবা মা রয়েছে, তাকে ফেলে আমি স্বার্থপরের মতো চলে যাব কি করে? হ্যাঁ, আসলে আমার মায়েরও শরীরে বোধহয় এই সাংঘাতিক মারণ রোগ দানা বেঁধেছে। আমার মা আর বেশি দিন হয়তো বাঁচবে না। আমার মায়ের ভীষণ ইচ্ছা তিনি এখানেই জীবনের শেষ সময়টুকু থেকে যাবেন, কিন্তু আমায় বারবার করে চলে যেতে বলেছেন তিনি। এবার তুমিই বলো, মাকে এমন অসুস্থ অবস্থায় ফেলে আমি কি কখনো পালিয়ে যেতে পারি? তাই জন্যই তো আমিও থেকে গিয়েছি এখানে। আর প্রতিদিন কত কত মানুষের মৃত্যু দেখছি চোখের সামনে। এইভাবে হয়তো একদিন আমার মা আর আমি, আমাদের দুজনেরই দিন ফুরিয়ে আসবে। নিজেদের অজান্তেই একসময় আমরা হয়তো তলিয়ে যাব চিরনিদ্রার দেশে। পটলার কথাগুলো শুনে আমার দুই চোখ ছলছল করে উঠল জলে। আমি অবাক হয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম অতটুকু একটা বালকের নিষ্পাপ কোমল মুখের দিকে। সত্যি মাকে কতটা ভালোবাসে ছেলেটা, যার কারণে নিশ্চিত মৃত্যু জেনেও সে মাকে ছেড়ে চলে যেতে পারেনি। আমি পটলার উদ্দেশ্যে বললাম, আচ্ছা পটলা, তুমি আমাকে একটিবারের জন্য তোমার মায়ের কাছে নিয়ে যেতে পারবে?
আমার এই কথা শুনে ছোট্ট ছেলেটা যেন রীতিমতন কেঁপে উঠল। সে একেবারেই ধারণা করতে পারেনি তাকে এরকম একটা কথা আমি বলতে পারি বলে। সে বিস্ময়ের সাথে ভয় মিশ্রিত কণ্ঠে বলল, হে তুমি কি কথা বলছো? সবটা জানাশোনার পরেও তুমি আমার মায়ের কাছে যেতে চাইছো? এতে যে তোমার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। তোমার অদৃষ্টে ঘনিয়ে আসবে মরণযোগ। সেই ভয়ানক ছোঁয়াচে রোগ গ্রাস করতে পারে তোমাকেও। বুঝতে পারছো না? আমার কিচ্ছুটি হবে না পটলা, আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো না। আমার মাথার উপর পরমেশ্বরের আশীর্বাদের হাত রয়েছে। তুমি আমাকে নিয়ে চলো তোমার মায়ের কাছে। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার মায়ের কিছু হবে না। তোমার মা, এমনকি এই গ্রামের প্রত্যেকটা মানুষ যারাই ভয়ঙ্কর মারণ রোগে আক্রান্ত হয়েছে, তারা প্রত্যেকেই পুনরায় সুস্থ হয়ে উঠবে। তোমার কথা শুনে মনের মধ্যে কেমন যেন একটা বল পাচ্ছি, আবার ভয়ও হচ্ছে। তোমার যদি কিছু একটা হয়ে যায়, তোমার শরীরের মধ্যে যদি সেই ভয়ানক রোগ ছড়িয়ে পড়ে, তখন আমি আবারও তোমাকে বলছি, আমার কোনো কিচ্ছু হবে না। তুমি আর বিলম্ব না করে আমায় দ্রুত নিয়ে চলো তোমার মায়ের কাছে এবং একটু দুধের ব্যবস্থা করো। আমি এবার পটলার দেখানো পথ অনুসরণ করে হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হলাম তার গৃহের সামনে। যে কক্ষে তার মা শুয়েছিল, সেই কক্ষের ভেতর প্রবেশ করে আমি আবার ইষ্ট দেবতা কাল ভৈরব এবং মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তাদের স্মরণ করে আমার সঙ্গে থাকা ঝোলার ভিতর থেকে বের করে আনলাম মা উগ্রতারার মহাশক্তিশালী মন্ত্রভূত জবা ফুল। মায়ের চরণের সেই ফুল আমি বুলিয়ে দিলাম পটলার মায়ের ললাটে। তারপর ঝোলার ভেতর থেকে বের করে আনলাম কিছুটা শুকনো বেলপাতা। সেই শুকনো বেলপাতা ভালো করে হাতের তালুতে গুঁড়িয়ে তা ঘন দুধের সাথে মিশিয়ে আমি কপালে হাত ঠেকিয়ে কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বললাম, হে প্রভু, আপনি সামান্য দুধকে আপনার দৈবিক শক্তি দ্বারা মহার্ঘে পরিণত করুন। এ যেন পথ্য হিসাবে কাজ করেই মারণ রোগের। এই গ্রামের যতজন অসহায় মানুষ রোগে আক্রান্ত হয়েছে, তাদের এই রোগ থেকে উদ্ধার করুন আপনি। কাল ভৈরবের কাছে প্রার্থনা করে আমি এবার সেই দুধের পাত্র তুলে দিলাম পটলার হাতে এবং তাকে বললাম, এই দুধ তুমি তোমার মাকে কিছুটা খাইয়ে দাও, আর তোমাদের গ্রামের প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে এসো এই দুধের কয়েক বিন্দু। আর সকলকে বলো এই দুধের এক ফোঁটা হলেও যেন তারা জিভে ঠেকায়। এতে যাদের শরীরে রোগ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, তাদের দেহে যেমন এ মারণ রোগ ছড়ানো বন্ধ হয়ে যাবে, আবার ঠিক তেমনই যাদের শরীরে ছড়িয়ে পড়েনি, তাদের শরীরে আর নতুন করে ছড়িয়ে পড়তেও পারবে না। ফলে তোমাদের গ্রাম থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মহামারী সম্পূর্ণরূপে উধাও হয়ে যাবে। হে তুমি কি কথা বলছো? এই দুধ খাওয়ালে আমার মা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে? আমাদের গ্রামে যে ভয়ানক মহামারী নেমে এসেছে, তা মুছে যাবে চিরতরের জন্য। আমার কথায় কিছুটা ভরসা করি, দেখো না, আশা করি ঠকবে না। পটলা এবার আমার হাত থেকে দুধের পাত্র নিয়ে কিছুটা খাইয়ে দিল তার মাকে। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি এবার তাহলে আমাদের গ্রাম ছেড়ে চলে যাবে? না না, গ্রাম ছেড়ে চলে যাব কেন? আজই তো তোমাদের গ্রামে এসেছি। আমি এখানেই থাকবো কিছুদিন। এই সামনেই যে বিশাল বড় ভাঙা শিব মন্দির রয়েছে, আমি ওখানেই গিয়ে উঠবো। তুমি আর দেরি করো না পটলা, এই দুধখানা নিয়ে তোমার গ্রামের মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে তা বিতরণ করো। তোমার সাথে আমার পরে আবার দেখা হবে। আমি ওই বুড়ো শিবের মন্দিরেই থাকছি আপাতত। এই বলে আমি এবার বেরিয়ে এলাম তাদের বাড়ি থেকে। পটলাও দৌড় দিল গাঁয়ের পথ ধরে। দেখতে দেখতে অপরাহ্নের আলো পুড়িয়ে একসময় ঘনিয়ে এলো সন্ধ্যার গাঢ় কালো অন্ধকার। রাত্রি ক্রমে গভীর থেকে আরো গভীরতর হলো। আমি মন্দিরের চাতাল কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নির্জনে একাকী বসে একটু ধ্যান করছিলাম। ধ্যান শেষ হলে হাতে মুখে কিছুটা জল দিয়ে আমি ঝোলার ভেতর থেকে কয়েকটা পাকা ফল বের করে রাতের আহারে বসবো। ঠিক এমন সময় দেখলাম পুরো শিব মন্দির লাগোয়া ছোট বড় ঝোপগুলো দুলে উঠল আচমকাই বিনা বাতাসে। অন্ধকারের বুক চিরে আমার দিকে এগিয়ে এলো একটা ছোটোখাটো মানব অবয়ব। সে আরো কিছুটা এগিয়ে আসতেই আমি চিনতে পারলাম তাকে।
এই যে পটলা, এত রাতে তাকে এই বুড়ো শিব মন্দিরে দেখে আমি বললাম, কি হলো, তুমি এত রাতে এই স্থানে এলে কেন? তুমি 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 মানুষ নও, তুমি সাক্ষাৎ কোনো এক দেবতা, যে মানুষের রূপ ধারণ করে আমাদের গ্রামে এসেছো। আমি যে তোমায় কিভাবে ধন্যবাদ জানাবো আমি আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমার মা আজ 3 দিন ধরে বিছানা থেকে উঠতে পারেনি, অথচ আজ তোমার দেওয়া ওষুধ খাওয়ার পর থেকেই তিনি অস্বাভাবিক রকম সুস্থ হয়ে উঠেছেন। আজ শোয়া অবস্থায় বিছানার মধ্যে উঠে বসেছেন। গ্রামের মানুষদের কাছ থেকেও শুনতে পেলাম সকলেই নাকি সুস্থ হতে শুরু করেছে অতি দ্রুত হারে। তুমি ভগবান, তুমি ভগবান। আমি তো তোমায় আগেই বলেছিলাম পটলা, যে তোমাদের গ্রামের সকলে আবার সুস্থ হয়ে উঠবে, আর কোনো মানুষ মারা যাবে না মহামারীর কবলে। কালকের মধ্যেই প্রতিটা মানুষ পুরোপুরি সুস্থ হয়ে উঠবে বলেই মনে করছি। আমি তোমার জন্য কিছু খাবার এনেছি। বেশি কিছু তো ছিল না ঘরে, এই সামান্য চিড়ে মুরগি আর খানিকটা দুধ আর একটু বাতাসা। আহা, আহ, এইসব নিয়ে তুমি আবার এখানে এই রাতের মধ্যে আসতে গেলে কেন? বাহ, তুমি আমাদের জন্য এত কিছু করলে। আমরা আমার মাকে, এমনকি গ্রামের প্রতিটা মানুষের প্রাণ রক্ষা করলে, আর তুমি রাতে কিনা সারা রাত অভুক্ত থাকবে, তা কি আমি হতে দিতে পারি বলো? হ্যাঁ, আচ্ছা, তোমার এখানে থাকতে খুব অসুবিধে হচ্ছে না তো? হ্যাঁ, আমি তোমাকে অন্য একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, কিন্তু সেখানে তুমি আরও ভালোভাবে থাকবে। না না পটলা, আমার এখানে থাকতে বিন্দুমাত্র কোনো অসুবিধা হচ্ছে না। আরে আমি ভবঘুরে মানুষ, এরকম মন্দিরের চাতাল, গাছতলায়, ফাঁকা মাঠেই আমার রাত কেটে যায় দিব্যি। কিন্তু পটলা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। কি বলো তো? হঠাৎ করে তোমাদের গ্রামের মধ্যে এরকম ভয়ানক মহামারী ছড়িয়ে পড়লো কিভাবে? মহামারী নয় গো, মহামারী নয়। আমাদের গ্রামে অভিশাপ নেমে এসেছিল। ছলনাময়ী ছলনা করেছিল আমাদের গোটা গ্রামের মানুষের সাথে, আর সেই জন্যই ধূলিসাৎ হয়ে যেতে বসেছিল এই সমগ্র ময়নাপুর গ্রাম। সে অনেক কথা আজ রাতে তোমায় বলা যাবে না। কাল খুব ভোরে তোমার কাছে এসে সমস্ত কিছু বলবো। আজকে চললাম, বুঝলে, অনেকটা রাত হয়ে গেছে তো, মা ওদিকে একা, আসছি আমি। এই কথা বলেই পটলা দৌড়ে সেই বন্য ঝোপঝাড়ের মধ্যে প্রবেশ করে মিলিয়ে গেল অন্ধকারের মাঝে। আমার মন ভারী বিচলিত হয়ে উঠল সেই বালকের বলা শেষের কথাগুলো শুনে। মহামারী নয়, অভিশাপ নেমে এসেছিল এই গ্রামে। কে অভিশাপ দিয়েছিল? কেনই বা অভিশাপ দিয়েছিল? ছলনাময়ী আসলে কে? সে কি ছলনা করেছিল ওই গ্রামের নিরীহ মানুষদের সাথে, যার কারণে মানুষেরা এভাবে মৃত্যু পথযাত্রী হতে বসেছিল? সেই দিন সারা রাত আর 2 চোখের পাতা কিছুতেই এক করতে পারলাম না আমি। হাজারো দুশ্চিন্তা মাথার মধ্যে নিয়ে শান্তিতে কি আর ঘুমানো যায় হে? কিছুতেই যায় না। ভোর হলে সেই বুড়ো মন্দিরের চত্বরে লোক লোকারণ্য হয়ে উঠল। পটলার মুখ থেকে সমস্ত গ্রামের মানুষ আমার কথা শুনে তারা একবার আমায় সচক্ষে দেখার জন্য সেখানে এসে ভিড় জমালো। সকলে ধন্য ধন্য করলো আমার নামে। অনেকে অনেক প্রশংসা করলো, কিন্তু আমি তাদের বারবার আপত্তি করে বললাম যে এই ধন্যবাদ যদি কারোর প্রাপ্য হয়ে থাকে তাহলে সেটা মঙ্গলময় ঈশ্বর, যা করার তা তিনিই করেছেন, আমি কেবল নিমিত্ত মাত্র। পটলা ময়নাপুর গ্রামের মোড়ল চিত্তপ্রসাদ মুখার্জির উদ্দেশ্যে বলল, মোড়ল মশাই, এই হলো সেই জন যে আমায় ওই দুধ দিয়েছিল। মানুষজনের ভিড়ের মধ্যে প্রথম শ্রেণীতে দাঁড়িয়ে থাকা বয়স্ক ভদ্রলোক মানুষটি এবার 2 হাত জড়ো করে আমার দিকে এগিয়ে এসে কৃতজ্ঞতার সুরে বললেন, নমস্কার, আমার নাম চিত্তপ্রসাদ মুখার্জি। আমি এই ময়নাপুর গ্রামেরই মোড়ল। পটলার মুখ থেকে আপনার সম্বন্ধে অনেক কিছুই শুনলাম। আপনাকে ধন্যবাদ দিয়ে কোনোভাবেই আমি ছোট করতে চাই না। শুধু এইটুকুই বলবো যে আপনার মতো মানুষ আছে বলেই আমাদের পৃথিবীটা এখনও এত সুন্দর রয়েছে।
ঈশ্বর আপনার মঙ্গল করুন। সত্যি সত্যি আপনি যেভাবে আমাদের গোটা গ্রামের মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন তা যথেষ্ট প্রশংসনীয়। নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে লোকে আমায় তারানাথ তান্ত্রিক নামেই ডাকে। আমি সামান্য কিছু টুকিটাকি তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষবিদ্যা এই জানি আর কি। তাই দিয়েই সর্বদা চেষ্টা করি বিভিন্ন বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে পরিত্রাণ দিতে। আমি একজন ভবঘুরে সাধক, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই আমার কাজ। গতকালকেই আপনাদের এই গ্রামে এসে উপস্থিত হয়েছিলাম এবং তারপরই আমার দেখা হয় পটলার সাথে। কিন্তু মোড়ল মশাই, আপনাদের গ্রামে নাকি কি যেন এক অভিশাপ নেমে এসেছিল, কি যেন ছলনা করেছে আপনাদের গ্রামের মানুষদের সাথে, যার কারণেই আপনাদের এই দুর্ভোগ। আমাকে যদি এই সমস্ত বিষয় সমস্ত কিছু জানাতেন তাহলে বড়ই ভালো হতো। আমি দেখলাম আমার এই প্রশ্নে গ্রামের মোড়ল মশাইয়ের মুখ জুড়ে কেমন যেন অন্ধকারের অশুভ ছায়া ঘনিয়ে এলো। তিনি এবার আমার আরও সন্নিকটে এগিয়ে এসে বলতে আরম্ভ করলেন এক অভিশপ্তময় ঘটনার আখ্যান। আজ থেকে বেশ কিছু মাস আগে আমাদের এই ময়নাপুর গ্রামে যোগিনী মা নামের একজন তন্ত্র সাধিকার আগমন ঘটেছিল। আপনাকে কি বলবো চক্রবর্তী মশাই, কি ভীষণ উগ্র তার বাহ্যিক রূপ। মাথায় কোঁচকানো কোঁকড়ানো এক রাশ কালো চুল, গায়ের রং শ্যামলা, চওড়া কপাল, টানা টানা বড় বড় দুটো চোখ। তবে সেই দুই চোখের মধ্যে মিশেছিল কি যেন একটা দুর্বোধ্য মায়া। তার দুই চোখের মনি অদ্ভুত রকমের উজ্জ্বল। সেই চোখের দিকে অপলকভাবে এক নাগারে তাকিয়ে থাকলে যেন বশীভূত হয়ে যেতে হয়। সর্ব অঙ্গে তার কেবলই কালো বস্ত্র। আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না চক্রবর্তী মশাই, কিন্তু সেই যোগিনী মা এই গ্রামের মধ্যে পা রেখে যেন আমাদের সমস্ত গ্রামবাসীদের তার কালো জাদুবিদ্যার মাধ্যমে পুরোপুরি বশীভূত করে ফেলল। ছোট বড় সকলে আমরা তার কথা মতো উঠতে বসতে লাগলাম। তার নির্দেশ আমাদের কাছে হয়ে উঠল বেদ বাক্য সমতুল্য। এই যোগিনী মা আমাদের গ্রামের সমস্ত 18 বছরের যুবকদের একত্রিত করে এক বিশেষ যজ্ঞের আয়োজন করল। সে আমাদের বলল এই যজ্ঞ নাকি আমাদের গ্রামের মঙ্গলের কামনার্থে তিনি সুসম্পন্ন করতে চলেছেন। কিন্তু আমরা তখন কেউই বুঝতে পারিনি যে আসলে তার মনের মধ্যে ঠিক কী পরিমাণে শয়তানি লুকিয়েছিল। বুঝতে পারবই বা কিভাবে সেই ছলনাময় যে আমাদের সাথে ছলনা করেছিল। যোগিনী মা ছিল কালো জাদুবিদ্যায় অত্যন্ত পারদর্শী, আর সেই কালো জাদু দিয়েই আমাদের পুরোপুরি সে সম্মোহিত করে ফেলেছিল। কিন্তু ওই যে কথায় বলে না, সব অশুভ শক্তিরই বিনাশ থাকে। যোগিনী চেয়েছিল আমাদের গ্রামের 18 বৎসরের যুবকদের প্রাণের বিনিময়ে সে অধিক পরিমাণে অপশক্তির অধিকারী হতে। কিন্তু মোক্ষম সময় তার সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে গেল একেবারে। আমাদের গ্রামের প্রতিটা মানুষের উপর থেকে মোক্ষম সময় হঠাৎ করেই তার বশীভূতর প্রভাব কেটে গেল। যোগিনী মায়ের আসল উদ্দেশ্য আমরা জেনে গেলাম। গ্রামের মানুষ অবগত হলো তার প্রকৃত স্বরূপ সম্পর্কে। প্রত্যেকে জেনে গেল তার আসল মতলব। সে যে আমাদের ক্ষতি করার জন্য এখানে এসেছে তা বুঝে সকলে তাকে ছলনাময়ী বলে অভিহিত করল। সত্যি সে এক মারাত্মক ছলনা করতে চলেছিল আমাদের প্রত্যেকের সঙ্গে। ছলনার আশ্রয় নিয়ে সে আমাদের বশ করে ভুল বুঝিয়ে অগোচরে নিজের কার্যসিদ্ধির প্রচেষ্টা করছিল। কিন্তু তার সমস্ত পরিকল্পনা একসময় ভেস্তে গেল।
যজ্ঞের আগুনের চেলা কাঠ তার শরীরের উদ্দেশ্যে ছুঁড়ে দিল আমাদের গ্রামের কিছু মানুষ। আর সঙ্গে সঙ্গে তার পরনের শাড়িতে দাউ দাউ করে আগুন লেগে জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে গেল সর্বনাশিনী যোগিনী মা। এরপর থেকে তার অতৃপ্ত আত্মা নাকি আমাদের ময়নাপুর গ্রামের মানুষের মধ্যেই ঘোরাফেরা করে প্রতি রাতে। তাকে রাতের অন্ধকারে ঘুরতেও দেখেছে বেশ কয়েকজন মানুষ। আমাদের ধারণা, আমাদের গ্রামে হঠাৎ করে যে রোগ মহামারীর আকার নিয়েছিল তা আসলে ওই যোগিনী মায়ের অতৃপ্ত আত্মার অপরিসীম প্রতিশোধ স্পৃহা। এই হলো গিয়ে আমাদের ময়নাপুর গ্রামের ছলনাময়ীর ছলনার কাহিনী। চক্রবর্তী মশাই, আমার শুধু একটা কথা ভেবেই ভয় লাগছে। এবার তো আপনি আমাদের গোটা গ্রামকে রক্ষা করলেন এ যাত্রায়, কিন্তু এর পরেও নিশ্চয় ছলনাময়ীর আত্মা কোনো না কোনোভাবে বিপদ ঘটাতে চাইবে আমাদের গ্রামের মানুষদের সাথে। তবে সেইবার আমাদের কে বা রক্ষা করবে বলুন তো? ময়নাপুর গ্রামের মোড়ল মশাই অর্থাৎ চিত্তপ্রসাদ বাবুর মুখ থেকে সমস্ত কথা শুনে সত্যি আমি বেশ অবাক হলাম। আমি তার দুহাত জড়িয়ে ধরে বললাম, আপনি কিচ্ছু ভাববেন না মোড়ল মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের এই ময়নাপুর গ্রামের মধ্যে সত্যি যদি এখন ওই যোগিনীর অতৃপ্ত আত্মা আপনাদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে থেকে থাকে, তাহলে আমি তার বিনাশ ঘটাবো। কারণ এইভাবে আপনাদের মতো নিরীহ মানুষদের জীবন বারবার সে বিপদের মুখে ঠেলে দিতে পারে না কিছুতেই। আপনি আপনি সঠিক বলছেন চক্রবর্তী মশাই। আপনি আপনি সত্যিই সেই অপশক্তিকে ধ্বংস করবেন। আপনার কথা শুনে মনের মধ্যে বড় সাহস পাচ্ছে, বুকের মধ্যে একটা বল অনুভব করছি। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার জানা নেই চক্রবর্তী মশাই। আপনার অশেষ করুণা, অশেষ করুণা। এতে আমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই চক্রবর্তী মশাই, কারণ আমি যা করছি সেটা আমার কর্তব্য। যে কোনো বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করাই হলো আমার কাজ, আর আমি শুধু সেই কাজটুকুই পালন করছি মাত্র। আপনারা এখন যে যার ঘরে ফিরে যান। আজ রাতে আমি এই নির্জন নিরিবিলি স্থানে ধ্যান করব এবং ধ্যানের মাধ্যমে জানতে পারবো সে সত্যিই আপনাদের এই ময়নাপুর গ্রামের মধ্যে এখনও সেই ভয়ঙ্করী ছলনাময়ীর অতৃপ্ত আত্মা রয়েছে কি না। আমি আজ রাতে এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হয়ে কাল সকালে আপনার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে চক্রবর্তী মশাই, আজকের মতন বিদায় নিলাম তাহলে। আর হ্যাঁ, একটা কথা, আপনার যদি থাকা খাওয়ার কোনো রকম অসুবিধা হয় আপনি দয়া করে আমায় তা বলবেন। আমি আমার সাধ্য মতন আপনার সেবা করার চেষ্টা করব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মোড়ল মশাই, আমার কোনো অসুবিধাই হবে না। আমার সাথে আপনার আবার দেখা হবে আগামীকাল সকালে। বাদবাকি কথা না হয় তখনই বলবো। একটানা এতদূর অবধি গল্প বলার পর ঠাকুরমশাই এবার স্বল্প কিছুটা সময়ের জন্য থামলেন। আমি দেখলাম তার দুই চোখের মণি কেমন যেন অস্থির হয়ে উঠেছে। তার দেহের মধ্যে ছড়িয়ে পড়েছে একটা চাঞ্চল্য ভাব। ঠাকুরমশাইয়ের এই লক্ষণ আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবে জানি। আমি বেশ বুঝতে পারলাম এবার তার একটু বিরতি নেওয়ার সময় হয়েছে। তিনি আমাদের দিকে খানিকটা তাকিয়ে বিরক্তির সাথে মুখ বিকৃত করে বললেন, তোমরা এখানে একটু বসো, একটু অপেক্ষা করো হে কিশোরী। আমি বরং একবার চট করে গৃহের ভেতর থেকে গড়গড়াখানা সেজে আনি। গড়গড়ায় টান না দিলে আর যে একেবারে গল্প বলতে পারছি না হে। গল্পের আসরে মনোনিবেশ করতে পারা যাচ্ছে না সঠিকভাবে। আসলে কি জানো, তোমরা যতই ওই নামি দামি কোম্পানির সিগারেট কিনে আনো না কেন, আমার জন্য তবে তামাক খাওয়ার প্রকৃত সুখ লুকিয়ে আছে
সেই গড়গড়া কিংবা হুকোর মধ্যেই। অবশ্য এখন মানুষের হাতে অবসর সময় বড় বেশি কমে এসেছে, আর সেই জন্যই বাজার দখল করে নিচ্ছে এই সমস্ত সিগারেটের প্যাকেট। কিন্তু আমাদের মতন সেকেলে দিনের পুরাতন মানুষেরা তামাক খাবার প্রকৃত সুখ খুঁজে পাবে এই গড়গড়ার মধ্যেই। আর একটিও বাক্য অযথা ব্যয় না করে ঠাকুরমশাই এবার তক্তাপোষ ছেড়ে উঠে দাঁড়িয়ে শটাং চলে গেলেন ঘরের দিকে। আমি আর কিশোরী একে অপরের মুখ চাওয়াচাই করলাম। গল্পের মাঝে এই রকম বিরতি যে কিশোরীর একেবারেই পছন্দের নয় সেটা আমি খুব ভালোভাবেই জানি, কিন্তু এক্ষেত্রে আমার কিছুই করার নেই। আমি কিশোরীর মন মেজাজ কিছুটা ভালো করার জন্যই বললাম, কি হে ভায়া, মুখ গম্ভীর করে বসে রইলে কেন? আরে বাবা, এই সময় তো আমরাও একটু ধূমপান করতে পারি নাকি? নাও নাও, দুজনের জন্য দুখানি সিগারেট বের করো দেখি। আমার কথা শুনে কিশোরী এবার দুটো সিগারেট বার করে একটা সে বাড়িয়ে দিল আমার দিকে এবং অপরটা নিল নিজে। ফস শব্দে দেশলাই কাঠি জ্বালিয়ে তাতে আগুন ধরালাম আমরা। ধূমপানের নেশায় মগ্ন হলাম গভীরভাবে। সিগারেটের সাদা ফিনফিনে ধোঁয়া মিশে যেতে লাগলো মহাশূন্যের সাথে। বাইরে এখনো অবিশ্রান্তভাবে বৃষ্টিপাত হয়েই চলেছে। ঠান্ডা জলো হাওয়ার দাপট মাঝে মধ্যেই আমাদের শরীরে কেমন যেন কাঁপন ধরিয়ে যাচ্ছে বারে বারে। আমাদের সিগারেট খাওয়া সমাপ্ত হলে সিগারেটের অবশিষ্ট ফিল্টার দুটি আমরা ছুঁড়ে দিলাম উঠোনের জমা জলের দিকে। আরও বেশ কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে নেশাতুর লাল চোখে উপস্থিত হলেন আমাদের সামনে। তারপর যথাস্থানে বসে নলে মুখ ঠেকিয়ে লম্বা টান দিয়ে বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। গভীর রাতে আমি ধ্যানে বসলাম। পুরোপুরি নিঝুম নিশ্ছিদ্র অন্ধকারে নিমজ্জিত একটি রাত। মানুষজনের চিৎকার চেঁচামেচি, ওই হট্টগোল কথাবার্তার বিন্দুমাত্র কোনো আওয়াজ আমার কানে এসে পৌঁছাচ্ছিল না। শিয়াল কুকুর কিংবা ঝিঝি পোকার ডাক অবধি শুনতে পেলাম না। আমার মনে হলো আমি যেন লৌকিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি পুরোপুরিভাবে। দুই চোখের পাতা বন্ধ করে টান টানভাবে পদ্মাসনে বসে আমি মধুসুন্দরী দেবীর শরণাপন্ন হলাম। পাশের নুয়ে পড়া বাঁশঝাড়ের মধ্যে থাকা গাছগুলো আচমকাই মরমর করে নড়ে উঠল বিনা বাতাসে। আমার মনে হলো শ্মশানের বুক থেকে মাটি পুড়ে উঠে আসছে শত শত হাজার হাজার অসংখ্য অগণিত জীবন্ত নরকঙ্কাল, যারা যুগের পর যুগ কালের পর কাল ধরে হয়তো শুয়ে রয়েছে মাটির গর্ভে। আজ হঠাৎ করেই কেউ যেন তাদের জাগিয়ে তুলেছে কোনো মন্ত্র বলে। এরপরেই আমার কানের খুব কাছে একটা বিকট বিবস্ত্র হাড় হিম করা খিলখিলে অট্ট হাসি হেসে উঠল কোনো পিশাচি। পরক্ষণেই মনে হলো দূরে মেঘ চমকাচ্ছে, বাজ পড়ছে ঘন ঘন, আর সেই আওয়াজই আমার কানে এসেছে বোধ হয়। কিন্তু আমি কোনো কিছুতেই চোখের পাতা খুললাম না। কেবলমাত্র মনে মনে অবিরামভাবে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে লাগলাম। আসলে এইভাবেই বিভিন্ন অপশক্তি আমার ধ্যান ভঙ্গ করানোর চেষ্টা করল সেই রাতে, কিন্তু কোনোভাবেই কোনো কিছুতেই ভয় পাইয়ে আমার ধ্যানমগ্ন অবস্থায় বিঘ্ন ঘটাতে পারল না। এরপর আমি আমার বন্ধ দুই চোখের সামনে দেখলাম এক অদ্ভুত অশরীরী নারী মূর্তির অবয়ব। সে পাগলির ন্যায় প্রবল হাসি হাসতে হাসতে আমার উদ্দেশ্যে বলল, আমি এই ময়নাপুর গ্রামকে পুরোপুরি ছাড়খাড় করে দেব। এখানকার সব মানুষেরা মৃত্যুর মুখে ঢলে পড়বে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে চরম কষ্ট পেয়ে। এই দৃশ্য দেখে তবেই আমার শান্তি হবে। আমার শান্তি হবে। কি ভেবেছিল ওরা? আমাকে পুড়িয়ে মারলেই
আমার কবল থেকে মুক্তি পেয়ে যাবে, তাই তো? কিন্তু কিন্তু সেটা হবার নয়। আমি আমি তছনছ করে দেবো সমগ্র ময়নাপুর গ্রামের সাধারণ মানুষের জনজীবন। কেউ কেউ আমার হাত থেকে রেহাই পাবে না, কেউ না। আমি এবার ধীরে ধীরে চোখের পাতা খুললাম, কারণ আমার ততক্ষণে যা বোঝার ছিল তা আমি বুঝেছি খুব ভালোভাবে। আমি পরিষ্কার বুঝতে পারলাম যে সকালে আমার ময়নাপুর গ্রামের মোড়ল মশাই অর্থাৎ চিত্তপ্রসাদ বাবু যা বলেছিলেন তার এক বর্ণ মিথ্যা নয়। এই গ্রামের মধ্যে সত্যি এখনো রয়ে গিয়েছে অপশক্তি সম্পন্ন যোগিনী তথা ছলনাময়ীর আত্মা। আর এই ছলনাময়ীর অতৃপ্ত আত্মাকে চিরতরের জন্য ধ্বংস করতে না পারলে এখানকার মানুষেরা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে না কোনো অবস্থাতেই। বারে বারে তাদের জীবন অতিষ্ঠ করে তুলবে সেই অপশক্তি। এর কোনো না কোনো একটা বিহিত আমাকে করতেই হতো। তাই সেই রাতে আর দু চোখের পাতা এক না করে আমি ভাবনা চিন্তা করতে লাগলাম কিভাবে এই সাংঘাতিক অপশক্তির বিনাশ ঘটানো যায় সেই বিষয়ে। আপনি একেবারে সঠিক কথা বলেছিলেন মোড়ল মশাই। সত্যি আপনাদের গ্রামে এখন ওই ভয়ানক ছলনাময়ী আত্মা রয়ে গিয়েছে, কেবলমাত্র আপনাদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে। পরের দিন কাক ভোরে আমার কাছে বুড়ো শিব মন্দিরে এসে উপস্থিত হলেন ময়নাপুর গ্রামের মোড়ল মশাই এবং আরও কিছু গণ্যমান্য ব্যক্তি। হ্যাঁ, তাদের সাথে পটলাও ছিল। আমি মোড়ল মশাইয়ের উদ্দেশ্যে গতকাল রাতে ধ্যানের মাধ্যমে প্রত্যক্ষ করা সমস্ত কিছু আগাগোড়া বললাম নিখুঁতভাবে। সব ঘটনার কথা শুনে মোড়ল মশাই অত্যন্তই ঘাবড়ে গিয়ে চিন্তিত কণ্ঠে আমার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, এবার তাহলে কি হবে চক্রবর্তী মশাই? এহেন গুরুতর সংকট থেকে আমাদের মুক্তি পাওয়ার উপায় কি? আমি তো আপনাকে আগেই বলেছি মোড়ল মশাই যে আপনি এই নিয়ে বিন্দুমাত্র কোনো চিন্তা করবেন না। আমি আজ রাতে আপনাদের এখানে এক তন্ত্রক্রিয়ায় বসব। তন্ত্রক্রিয়া এবং যজ্ঞের মাধ্যমে আমি এখানে উপস্থিত করব ওই যোগিনীর অতৃপ্ত অশরীরী আত্মাকে। তারপর বিনাশ করব তাকে চিরতরের জন্য। তবে হ্যাঁ, এই যজ্ঞের এবং তন্ত্রক্রিয়ার জন্য আমার বেশ কিছু জিনিসপত্র লাগবে। আপনাকে সেই সমস্ত কিছু এনে দিতে হবে। আপনার যা কিছু লাগবে আমি সেই সকল কিছু আনিয়ে দেব নিজে দাঁড়িয়ে থেকে। সে নিয়ে আপনাকে বিশেষ ভাবতে হবে না। আপনি শুধু আমাদের এই ছলনাময়ী অতৃপ্ত আত্মার হাত থেকে মুক্তি দিন, যেন তেরো প্রকারেণ। বেশ কিছু জিনিসপত্র যেগুলো আপনি বাজারে অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবেন না, সেই সমস্ত কিছু জোগাড় করার দায়িত্ব আমার। আর যেগুলো আপনি বাজারে গিয়ে অর্থের বিনিময়ে পেয়ে যাবেন, সেরকম কিছু জিনিস আমি একখানি পত্রে লিখে দিচ্ছি। আপনি সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব আনানোর চেষ্টা করুন। আমি এবার একখানি সাদা কাগজে লিখে দিলাম যে সমস্ত সামগ্রী তিনি বাজারে অর্থের বিনিময়ে ক্রয় করতে পারবেন। সেগুলোই যেমন ধরো না, আতপ চাল, চন্দন কাঠ, মধু, পঞ্চশস্য, কিছুটা লাল সুতো, কিছুটা কালো সুতো, ঘি, ধুনা, 5 রকমের ফল, 5 রকমের ফুল, জবা ফুলের মালা, সাদা সর্ষে, কালো সর্ষে, শুকনো পাটকাঠি ইত্যাদি ইত্যাদি। সেই ফর্দ নিয়ে তিনি লোকজন সাথে করে চলে গেলেন স্থানীয় বাজারের দিকে সমস্ত কিছু কিনে আনতে। আমিও বেরিয়ে পড়লাম পথে। আমাকে যে সমস্ত কিছু জোগাড় করতে হতো, এই যেমন ধরো শ্মশানের কিছুটা শুকনো মাটি, প্রতিষ্ঠিত কোনো পুকুরের 1 ঘটি জল, খানিকটা গোবর, কিছুটা কাদা মাটি, শুকনো মরা আম গাছের ডাল, আরও অনেক কিছু। সমস্ত উপাদান জোগাড় করে বুড়ো শিব মন্দিরে ফিরে আসতে বেশ বেলা হয়ে গেল। সমস্ত কিছু ভালোভাবে নামিয়ে রেখে আমি পুকুর থেকে স্নান করে মন্দিরের সিঁড়ি বেয়ে চাতালে উঠে আসতেই দেখলাম মোড়ল মশাই কিছু লোকজন সাথে নিয়ে বুড়ো শিব মন্দিরের দিকে এগিয়ে আসছেন। এই নিন চক্রবর্তী মশাই, আপনি আমাকে যা কিছু আনতে নির্দেশ দিয়েছিলেন আমি সব কিছু কাগজ মিলিয়ে নিয়ে এসেছি। বাহ, ওইখানে রাখুন মোড়ল মশাই। আজ রাতে আমি এক মহাযজ্ঞে বসবো। চক্রবর্তী মশাই, আপনার কাছে আমার একখানি অনুরোধ ছিল। অনুরোধ?
বলুন কি অনুরোধ? আজ রাতে আপনি যে তন্ত্রক্রিয়া করতে চলেছেন তা আমি নিজের চোখে প্রত্যক্ষ করতে চাই। আর শুধুমাত্র আমি একাই নয়, আমার মতন এই গ্রামের আরও বেশ কিছু মানুষ নিজের চোখে দেখতে চায় সেই ছলনাময়ী শাস্তি। আমাদের অন্তরাত্মা বড় শান্তি পাবে নিজের চোখে সেই অপশক্তির ধ্বংস দেখলে। সেই কারণেই বলছি, দয়া করে আপনি আর আপত্তি করবেন না। কিন্তু মোড়ল বসে আপনি বুঝতে পারছেন না, এই কাজ আপনাদের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ। আমি জানি চক্রবর্তী মশাই, কিন্তু এটাও খুব ভালোভাবেই বুঝতে পেরেছি যে আপনি মোটেও কোনো সাধারণ মানুষ নন। আপনি থাকতে আমাদের বিন্দুমাত্র কোনোরূপ ক্ষতি আপনি হতে দেবেন না। আজ রাতে আমি এবং আমাদের গ্রামের বেশ কিছু মানুষ এসে উপস্থিত হব এইখানে। আমরা নিজেদের চোখে দেখতে চাই সেই অপশক্তির বিনাশ। ঠাকুরমশাই থামতেই কিশোরী প্রশ্ন করল, এরপর এরপর কি হলো সেই রাতে ঠাকুরমশাই? অপরাহ্নের আলো ফুরিয়ে সে সন্ধ্যার গাঢ় অন্ধকার নামতেই আমি মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ভালোভাবে গাত্রবন্ধন করে নিয়ে যজ্ঞের সমস্ত উপাদান সাজিয়ে নিলাম এক এক করে। যজ্ঞবেদীর অপর প্রান্তে আমার ঠিক বিপরীত দিকে কিছুটা তফাতে মাটির বুকে অঙ্কন করলাম একখানি বিশেষ চক্র। প্রথমে একটি গোল বৃত্ত অঙ্কন করলাম, তারপর সেই গোল বৃত্তের চারিধারে একটা চতুর্বর্গ এবং সর্বশেষে একটি ত্রিভুজ। এই বিশেষ চক্র সম্পর্কে তোমাদের খুব একটা কিছু বলছি না, শুধু এটুকু জেনে রাখো যে এটিও এক প্রকার তন্ত্রের অঙ্গ বলতে পারো। সেই চতুর্বর্গের চারিদিকে রাখলাম 4টি রক্ত জবা ফুল। যজ্ঞবেদীর সমস্ত কাঠ একটি একটি করে ভালোভাবে সাজিয়ে অগ্নিদেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুকনো পাটকাঠিতে আগুন জ্বালিয়ে যজ্ঞবেদীতে অগ্নি সংযোগ করলাম। ময়নাপুর গ্রামের মোড়ল মশাই সহ সমস্ত গ্রামের মানুষজন একে একে এসে উপস্থিত হলো সেই স্থানে। আমি সকলের উদ্দেশ্যে আদেশ দিলাম, আপনারা এখানে আসতে চেয়েছেন তাই মোড়ল মশাই আমায় অনুরোধ করেছিলেন। আমি মোড়ল মশাইয়ের কথায় আর আপত্তি করতে পারিনি, তবে আমার একটি শর্ত আছে। আমি এখানে উপস্থিত আপনাদের সকলের খুব ভালোভাবে গাত্রবন্ধন করে দেব এবং আপনাদের সুরক্ষার জন্য একটি গণ্ডি টেনে দেব। কোনো অশুভ শক্তি সেই গণ্ডি অতিক্রম করে আপনাদের গায়ে একটা সামান্য আঁচড় কাটতেও পারবে না। কিন্তু খবরদার, কোনো পরিস্থিতিতেই আপনারা কেউ ওই গণ্ডির বাইরে বের হবার চেষ্টাও করবেন না, তাতে যাই ঘটুক না কেন। আমি এই গ্রামের প্রতিটা মানুষের তরফ থেকে আপনাকে কথা দিচ্ছি চক্রবর্তী মশাই, আপনি যা বলছেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমি এবার সেখানে উপস্থিত প্রতিটা মানুষের ভালোভাবে গাত্রবন্ধন করে সেই সুরক্ষা গণ্ডি টেনে পুনরায় যজ্ঞে বসলাম। রাত্রিক্রমে গভীর থেকে আরো গভীর হলো, চারপাশ হলো নিস্তব্ধ। কতগুলো মানুষ জড়বস্তুর মতো চুপচাপ দাঁড়িয়ে রইল ঠায়, মুখে কুলু বেটে, কেউ কোনো শব্দ করল না। আমি বেশ অনেকটা ধুনো হাতের মুঠোয় তুলে নিয়ে সজোরে তা সেই যজ্ঞের আগুনের লেলিহান শিখার মধ্যে ছুঁড়ে দিলাম। তারপর দুই বাহু দুই দিকে মেলে দিয়ে বিকটভাবে চিৎকার করে বললাম, এসো এসো ছলনাময় যোগিনী, এসো, আজ তোমার বন্দী হওয়ার দিন। তুমি জীবিত অবস্থায় ময়নাপুর গ্রামের মানুষদের সাথে যে ভয়ানক অন্যায় করেছিলে, এমনকি মৃত্যুর পরেও অতৃপ্ত অবস্থায় তাদের জীবন অতিষ্ঠ করে তুলতে মগ্ন হয়েছ, আজ তোমার ধ্বংস অনিবার্য। আর তুমি কোনোদিনও কোনো নিরীহ মানুষের সাথে ছলনা করতে পারবে না, তাদের বিপদের মুখে ঠেলে দিতেও পারবে না। এসো এসো ছলনাময় যোগিনী, আমার মন্ত্রে আজ তুমি বন্দী হতেই বাধ্য। এই কথা বলে আবার খানিকটা ধুনো আগুনের মধ্যে সজোরে ছুঁড়ে দিতেই উৎকট বিশ্রী পচা গন্ধে ভরে উঠল সমগ্র পরিবেশ। আমার আকাই চক্রের মধ্যে একটা কালো ছায়ামূর্তি এসে উপস্থিত হলো। তাকে সচক্ষে দেখে সেখানে উপস্থিত প্রতিটা মানুষের বুক রীতিমতো কেঁপে উঠল। সকলের শরীর জুড়ে বয়ে গেল শিহরণের স্রোত। ময়নাপুর গ্রামের মানুষদের চোখ মুখ দেখে আমি বুঝতে পারলাম যে এই হলো তাদের সেই ছলনাময়ের অতৃপ্ত আত্মা। আমি এবার যোগিনীর আত্মার উদ্দেশ্যে বললাম, আমি তারানাথ চক্রবর্তী, তবে সাধারণ মানুষ আমায় তারানাথ তান্ত্রিক নামেই ডাকে।
আমি তোমায় ভালোভাবে বলছি, এখান থেকে তুমি চলে যাও। এই নিরীহ মানুষগুলোর ক্ষতি করার মতলব তুমি একেবারেই মন থেকে ত্যাগ করো চিরকালের জন্য, আর এই স্থান থেকে তুমি চলে যাও। সব থেকে ভালো হয় তুমি মঙ্গলময় ঈশ্বরের শুভ শক্তির কাছে নিজেকে সমর্পণ করো এবং মুক্তি পাও। না না না, কিছুতেই না। আমি কোনোভাবেই এই ময়নাপুরের গ্রামের মানুষদের শান্তিতে বেঁচে থাকতে দেব না। এখনকার কোনো মানুষ বেঁচে থাকতে পারবে না। যেরকমভাবে আমি মহামারী সৃষ্টি করেছিলাম, ঠিক সেই রকমভাবেই আবারও কোনো মহামারণ রোগ ছড়িয়ে দেব এদের মধ্যে। হ্যাঁ, বেশ, আমি চেয়েছিলাম তুমি স্বেচ্ছায় যাতে পরমেশ্বরের সাথে বিলীন হয়ে যাওয়ার চেষ্টা করো। তোমাকে শেষবারের মতো অন্তিম সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেই সুযোগ সৎপথে কাজে লাগাতে চাও না। তাই বাধ্য হয়ে আমাকেই তোমায় ধ্বংস করতেই হলো। এই বলে আমি এবার ঝোলার মধ্যে থেকে কিছুটা গুঁড়ো সিঁদুর নিয়ে তাতে বিড় করে মন্ত্র পড়ে ফুঁ দিলাম বাতাসে, আর সাথে সাথেই প্রাণপণ চিৎকার করে উঠল সেই অপশক্তি। বেশ অনেকটা শ্বেত সরিষা এবং কালো সরিষা নিয়ে সর্ষে পোড়া মন্ত্র পড়ে তা ছুঁড়ে মারলাম সেই অপশক্তিকে লক্ষ্য করে, আর সেই সরিষা তার গায়ে স্পর্শ করা মাত্রই দপ করে জ্বলে উঠল আগুন। আগুনের তীব্র দাবদাহে জ্বলে পুড়ে শেষ হয়ে গেল ওই ভয়ানক অশুভ শক্তি। ময়নাপুর গ্রামের মোড়ল মশাই চিত্তপ্রসাদ বাবু আনন্দে আত্মহারা হয়ে আমার দিকে দৌড়ে এসে আমার 2 হাত জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম চক্রবর্তী মশাই আপনি পারবেন। আমি আপনার মধ্যে সেই শুভ শক্তি দেখেছিলাম, যার দ্বারা আপনি এই ভয়ানক অশুভ শক্তিকে ধ্বংস করতে পারেন। এই 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 তোমরা হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? সকলে চক্রবর্তী মশাইয়ের নামে জয়ধ্বনি দাও। বলো বলো সকলে, জয় তারানাথ তান্ত্রিকের জয়। নানা মোড়ল মশাই, যদি জয়ধ্বনি দিতেই হয় তাহলে আপনারা সকলে মিলে ঈশ্বর নামে জয়ধ্বনি দিন, কারণ যা করার তা তিনিই করেছেন, আমি কেবল নিমিত্ত মাত্র। কি হে ভায়া, চলো, আজকের মতন গল্প তো শেষ, এবার ওঠা যাক। এই সময়ে আকাশ বেশ মেঘমুক্ত হয়েছে, বৃষ্টির মাত্রা কিছুটা কমেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, চলো। ঠাকুরমশাই, আজকের মতো আমরা এলাম তাহলে, আবার পরে অন্য কোনো দিন আসবো না হয়। চলি। আচ্ছা বেশ, এসো তবে, আর হ্যাঁ, সাবধানে যেও।